কষ্টের কথা বলি কাকে, চারপাশে মানুষ আছে মন রাখার জায়গা নেই। শব্দগুলো ঠোঁট ছুঁয়ে ফিরে আসে, কারণ বুঝার চোখ খুব কম আজকাল। মাঝে মাঝে ইচ্ছে করে চিৎকার করি, তবু নিজেকেই বুঝাই চুপ থাকাই ভালো। ভাঙার শব্দ কেউ শুনতে চায় না, সবাই শুধু শক্ত থাকার গল্প পছন্দ করে। আমি তাই কষ্টগুলো গুছিয়ে রাখি ডায়েরির অন্ধকার পাতায় অথবা নির্জন রাতের কাছে। দিন শেষে আয়নায় তাকালে দেখি হাসিটা ঠিকই আছে, শুধু ভেতরটা বদলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে শেয়ারের কাজ করে দিবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো উঠানের পাশে হচ্ছে আমার কচু গাছে কচু লতি হয়েছে, এগুলো হচ্ছে কচু থেকে লতি হয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর লতিগুলো হয়েছে। তো কেনা লতির থেকে বাড়ির এই টকাইনা লতিগুলো কিন্তু অনেক স্বাদ লাগে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। তো বাড়ির আশেপাশে যে লতিগুলো পাওয়া যায় এগুলো লতি কিন্তু খেতে সত্যি অনেক স্বাদ। তো লতি তুলতে তুলতে কিন্তু আমার পায়ে হচ্ছে টিনা ধরেছে, আপনারা হয়তো বা চীনা যোগ বলেন, তো আমরা এগুলোকে শুধু টিনা বলি, আর পানিতে যে যোগটা থাকে ওইটাকে যোগ বলি। তো আমি হচ্ছে ঝেড়ে ফেলে দিয়েছি। এখন যেহেতু হচ্ছে সব দিকে একটু জঙ্গল বেশি, এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে টিনা হয় বর্ষাকালে। তো আমি লতিগুলো হচ্ছে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে লবণ দিয়ে মেখে রেখে দিব, তাহলে হচ্ছে যদি একটু গলা চুলকায় আর চুলকাবে না। আগে হচ্ছে আমি আমার মাকে দেখেছি, মানে বাজার থেকে যদি লতি নিয়ে আসে তাহলে হচ্ছে ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়। তো এই লবণ দেওয়াটা হচ্ছে আমি খান সাহেবের কাছ থেকে শিখেছি। মানে আমার বিয়ের পরে হচ্ছে আমি যখন প্রথম লতি রান্না করেছিলাম তখন উনি আমাকে লবণ দিয়ে ভাবে রেখে দিতে বলেছিল। তো আজকে হচ্ছে মাশাআল্লাহ খান সাহেব কিন্তু হচ্ছে মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরা ওনার কাছে এখন একটা নেশায় পরিণত হয়েছে। এই যে দেখেন আজকে হচ্ছে অনেকগুলো মাছ ধরেছে। তো এইখানে হচ্ছে তেমন একটা বোঝা যাচ্ছে না, হয়তো বা প্রায় 1 কেজির মতো মাছ হবে। তো মাছগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। টাকি মাছগুলো হচ্ছে ভর্তা করার জন্য রাখছি, আর কিছু পুঁটি মাছ আছে ওইগুলো হচ্ছে লতি দিয়ে রান্না করব। তো পরবর্তীতে কিন্তু হচ্ছে এইখান থেকে আমি আবার হচ্ছে টাকি মাছগুলো আবার 2 ভাগ করেছি, আর বাকি যে 2 ভাগ আছে ওইখান থেকে কিন্তু হচ্ছে 2টা ভাগ মিলিয়ে আবার 3 ভাগ করে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে লতির তরকারিটা রান্না করার জন্য এখন আমি হচ্ছে সবগুলো মশলা দিয়ে মেখে নিব, তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো আপনারা হয়তো বা কম বেশি সবাই লতি দিয়ে মাছ রান্না করতে জানেনই, তো এই জন্য আর কিছু বললাম না। এখন হচ্ছে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। আমি সুগৃহিণী আইডি থেকে আপু আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। এই মাছ আমার খেতে অনেক ভালো লাগে। টাকি মাছ ভর্তা আমার হাজবেন্ডের অনেক পছন্দ। এই মাছগুলো আসলে খুব দাম আপু, আর কাটতে অনেক কষ্ট। তো আপুকে বলি, আপু আমি হচ্ছে মাছ খুব দ্রুত কাটতে পারি, আমার কাছে মাছ কাটাটা হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমি খুব দ্রুত কাটতে পারি, এই জন্যই বললাম। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে যাতে ভর্তার বরকত হয়। হ্যাঁ আপু, পেঁয়াজটা যদি ভেজে ভর্তাটা করা হয় তাহলে কিন্তু অল্প একটু ভর্তা হয়ে যাবে, আর আমার কাছে খেতে হচ্ছে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য তেমন একটা ভালো লাগে না। এই জন্য হচ্ছে আমার কাঁচা পেঁয়াজের ভর্তাটা খুব ভালো লাগে। সব সময় নিজের হাতে রান্না করো তো আপু এইরকম হয়, নিজের হাতে রান্না করলে অনেক সময় পেট ভরে খাওয়া যায় না, ভালো রান্না করলেও না খাওয়া যায় না, মনে হয় যে অন্য কেউ রান্না করে দিলে মনে হয় পেট ভরে খেতে পারতাম। লবণ দিয়ে মাটি লেপে নিলে যাতে একটু পোকা কম উঠতে পারে। সত্যি আপু তুমি প্রচুর পরিশ্রম করো, তো তাই তোমার হচ্ছে একটু পরপরই ক্ষুধা লাগে। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, দোয়া আর ভালোবাসা রইল, ভালো থেকো আপু। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন। তো এই আপু আমাকে এত সুন্দর করে হচ্ছে কমেন্টটা তার মূল্যবান সময় নষ্ট করে লিখেছেন, আমি যদি আপনাদের মাঝে তুলে না ধরি তাহলে ভালো দেখায় না বিষয়টা। তো এই জন্য এই আপুর প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আপনারা সবাই আমাদের জন্য এভাবে দোয়া করবেন
আর আমার পাশেই থাকবেন। আমিও আমার সকল আপুদেরকে মন থেকে অনেক ভালোবাসি এবং দোয়া করি সবার জন্য, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে হচ্ছে একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরি। আমরা হচ্ছে মাঝে মাঝে কেন বিছানার মধ্যে ভাত খাই। সকালের ভাতটা তো হচ্ছে গরম থাকে, আর হচ্ছে খান সাহেব গরম ভাত মোটেও খেতে পারে না, এই জন্য হচ্ছে ফ্যানের কাছে ভাতটা রেখে ঠান্ডা করে নেই। আর ওই সময় হচ্ছে তরকারিটাও নিয়ে আসলাম চুলা থেকে, তো এই জন্য হচ্ছে বিছানায় খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই টেবিলের অবস্থা হচ্ছে রাতের বেলা প্রতিদিন এরকমই হয়ে থাকে, যতই গুছিয়ে রাখি না কেন, যেহেতু হচ্ছে একটাই ঘর, এই জন্য হচ্ছে সব জিনিস টেবিলের উপরেই রাখতে হয়, এই জন্য এত এলোমেলো হয়। তো টেবিলটা গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে যত থালা বাসন ছিল সবগুলো হচ্ছে অফ ক্যামেরায় মেজে নিয়েছি। আর এখানে শুধু হচ্ছে রান্না করার সময় যে পানি নিয়ে যাই বালতিটাতে, ওই বালতিটা এখন হচ্ছে মেজে নিচ্ছি। তো সব সময় যেহেতু অনেকগুলো করে থালা বাসন মেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তো আমার নিজের কাছে হচ্ছে বোরিং লাগতেছে, আপনাদের কাছেও হয়তো বা বোরিং লাগে, এই জন্য হচ্ছে আজকে অফ ক্যামেরায় থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর এই পানির বালতিটাই হচ্ছে মাজতেছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি যে আপনাদের সাথে বলেছিলাম না যে আমার হচ্ছে শরীরটা তেমন একটা ভালো না, আর কয়েকদিন যাবৎ হচ্ছে ঘন বর্ষা হচ্ছে, এটা তো সারা বাংলাদেশে হইতেছে, এটা আপনারাও জানেন। যেহেতু আমি হচ্ছে গ্রামে থাকি, তাই হচ্ছে বৃষ্টি সম্পর্কে তেমন একটা আপনাদের সাথে তুলে ধরি না, কারণ প্রতিদিন বৃষ্টি দেখতে দেখতে আমাদের হচ্ছে বিরক্ত লাগে। তো তারপরও তো করার কিছুই নেই, এটা হচ্ছে আল্লাহর অনেক বড় নেয়ামত। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবে, তো এই জন্য হচ্ছে কয়েকদিন যাবৎ এমনিতেই শরীরটা ভালো নেই, তার উপরে আবার অনেক বৃষ্টি হচ্ছে। মানে আমার যেহেতু একটাই ঘর, কাপড় হচ্ছে ধুয়ে শুকাতে দেওয়ার মতো হচ্ছে জায়গা নেই ঘরের ভিতরে, তো এই জন্য হচ্ছে অনেকগুলো কাপড় জমে গিয়েছে, শরীরও ভালো নেই, আর এমনি তো বৃষ্টির জন্য ধুই নেই। তো আজকে হচ্ছে আর মন মানতেছে না, কয়েকদিন আর হচ্ছে অপেক্ষা করব, তো এই জন্য হচ্ছে সবগুলো কাপড় আজকে ধুয়ে নিয়েছি, কারণ আমার কখনো এতগুলো কাপড় একসাথে জমা হয় না। তো শরীরটা ভালো নেই দেখি জমা হয়েছে। ওই যে একদিন বলেছিলাম না যে আজকে যেই কাজটা করব না, ওইটা কিন্তু কালকে আমাকেই করতে হবে, তো এই কাপড়গুলি হচ্ছে তার প্রমাণ। তখন কাপড় ধুয়েছি ঠিকই, কিন্তু আজকেও কিন্তু রোদ নেই। এখন হচ্ছে ঘরের মধ্যে রশি টেনে শুকাতে দিব, তারপর হচ্ছে এখানে জায়গা হচ্ছে না, একটা রশির মধ্যে হচ্ছে বেশি বেশি করে দিয়ে কাপড়গুলো রেখে দিয়েছি যে এমনিতেই শুকিয়ে যাবে। তো এখন হচ্ছে আরো একটা মিষ্টি আপুর নাম আপনাদের সাথে শেয়ার করব। ফরিদা কিচেন উইথ ব্লগ আইডি থেকে আপু আমাকে ছোট্ট একটা কমেন্ট করেছেন, আপু মেহমান আছে আপু। তো উনি মনে হয় আমাকে বুঝাতে চেয়েছেন যে ওনার বাসায় হয়তো বা মেহমান আসছে, এই জন্য আমাকে হচ্ছে বড় করে কিছু লিখতে পারেনি। তো সমস্যা নেই, আপু হচ্ছে সব সময় আমার পাশে থাকেন আর আমাকে অনেক সাপোর্ট করেন। তো আপু আজকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, এই যে আপু আমি কিন্তু আপনার নাম নিয়ে নিলাম, তো আপু এভাবে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আর আপনাদের সবার জন্য অনেক দোয়া করি। তো এখন যেহেতু আমার হচ্ছে এই যে সবজি ক্ষেতের মধ্যে পানি লেগে গিয়েছে, এখন যেহেতু ঘন বর্ষা, তো পুঁই শাক তো সব নষ্ট হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কিছু পাট শাক রয়ে গিয়েছে, এগুলো হচ্ছে তিতা পাট শাক। তো গোসলের আগে হচ্ছে আমি শাকটা তুলে রেখে দিব কালকের জন্য, যেহেতু এখন হচ্ছে সকালবেলা আমি এই পানির মধ্যে নামতে পারি না, নিজের কাছে জানি কেমন লাগে, এই জন্য হচ্ছে এখন যদি কোনো কিছু এখান থেকে তুলতে হয় তাহলে কিন্তু গোসলের আগে হচ্ছে তুলে নেই। আর এখানে কিছু চিচিঙ্গা রয়েছে, ওগুলো তুলে নিব। তো এখন চলে আসি মূল কথায়। এখানে হচ্ছে একটা কথা বলতে গিয়ে অনেকগুলো কথাই বলতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে হচ্ছে কথাগুলো বুঝতে পারবেন। তো বড় আপা হচ্ছে মাকে ফোন দিয়েছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। আপা হচ্ছে ভাগ্নির বাড়িতে যাবে, মানে আমার আপার মেয়ের বাড়িতে আর কি। তো ভাগ্নির হচ্ছে বাবু পেটে, এই জন্য দেখতে যাবে। তো ভাবতেছে যে হচ্ছে মাকে সাথে করে নিয়ে যাই, আমাকেও যেতে বলছিল, আমি হচ্ছে সমস্যার কারণে যেতে পারি নাই, এই জন্য হচ্ছে আমি যাইনি, তো মাকেই পাঠিয়েছিলাম। তো মা প্রথমে হচ্ছে আপার বাড়িতে গেছে, ওইখান থেকে হচ্ছে দুইজনে মিলেই আমার ভাগ্নির বাড়িতে গিয়েছিল। তো ওইখানে যাওয়ার পরে আপা তো চলে গেছে বাড়ি, আর মাকে হচ্ছে
হচ্ছে আমার ভাগ্নিটা রেখে দিয়েছে যে নানি তুমি কয়েকদিন আমাদের বাড়িতে হচ্ছে থেকে যাও, কারণ এমনিতে তো আর যাওয়া হয় না। তো এই জন্য হচ্ছে মা ওখানে 4-5 দিন ছিল, তারপরে হচ্ছে আবার চলে আসছে আপার বাসায়। তো ওইখান থেকে আবার বাড়ি চলে আসতো। আবার যেই দিন ওই আপার বাসায় গেছে ওই দিনে আবার অন্য এক ভাগ্নি হচ্ছে ফোন দিয়েছিল, ওর আবার সমস্যা, বেবি হবে। তো এই জন্য হচ্ছে রাতেই, কিন্তু যেই দিন হচ্ছে ভাগ্নির বাড়ি থেকে আপার বাসায় গিয়েছিল ওই দিনই হচ্ছে রাতে আবার ফোনটা আসছিল আর কি। তো তখন হয়তো বা 9টা না 10টা বাজে এই সময়। তো তখন ওনারা নাকি ভাত খাচ্ছিল, তখন হচ্ছে সাথে সাথে আবার চলে গিয়েছে। তো ওইখানে হচ্ছে আমাদের যে থানা শহর এই জায়গায় হচ্ছে নেয়নি, বলছে যে ঠাকুরগা নিয়ে যেতে হবে। তো রাতের বেলায় হচ্ছে ঠাকুরগা নিয়ে গেছিল। তো মাশাল্লাহ আমার ভাগ্নির হচ্ছে ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তো তখন হচ্ছে সকালবেলা, মানে সকাল না প্রায় দুপুরেই হয়ে গিয়েছে। তো বাচ্চা সহ সবাই মিলে চলে আসতেছে, নর্মালি যেহেতু হয়েছে। রাতটা ঠাকুরগাঁয়ে ছিল। তো আসার সময় হচ্ছে রাস্তায় গাড়ি, মানে অটো রিক্সা আসতেছিল আর কি, যে অটো বাইক যে আছে ওইগুলাই। বাড়ির আরো ফ্যামিলির অন্যান্য সদস্যরাও ছিল গাড়ির মধ্যে। তো বাসের সাথে হচ্ছে মানে অটোওয়ালা আর কি সাইড দিতে গিয়ে নিজে হচ্ছে, অটোগুলো যেহেতু হচ্ছে 3 চাকার গাড়ি, এই জন্য হচ্ছে পোল্টি খেয়ে হচ্ছে পড়ে গিয়েছে গাড়িটা। তো এভাবে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমার মায়ের হচ্ছে তেমন একটা বেশি ইনজুরি হয়নি, কিন্তু বড় আপা খুব ব্যথা পেয়েছে। মাথার মধ্যে হচ্ছে 3টা সেলাই করতে লেগেছে, আর হাতের হচ্ছে জয়েন্ট ভেঙে গিয়েছে, মনে হয় আলাদা হয়ে গেছে জয়েন্টটা। তো বড় আপার অবস্থা খুব খারাপ। তো এইটাই হচ্ছে আমার আজকের আপনাদের সাথে কথা বলার আর কি শেয়ার করছি। তো শেয়ার করছি এই জন্যই, কারণ আমি তো আপনাদেরকে হচ্ছে আমার ফ্যামিলির সদস্যই মনে করি, এই জন্য। তো দুপুরবেলা হচ্ছে বড় ভাইয়া ফোন দিয়েছে খান সাহেবের মোবাইলে। আমার মোবাইল হচ্ছে সারাদিন বন্ধই থাকে। খান সাহেব যখন সন্ধ্যার পরে বাজারে যায় তখন কিন্তু আমার মোবাইল অন করে তারপর হচ্ছে উনি বাজারে যায়, আর সারাদিন আমার মোবাইল হচ্ছে বন্ধই থাকে। তো ওনার মোবাইলেই হচ্ছে ভাইয়া কল দিয়েছে যে এরকম এরকম মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তো আপনি একটু যায় দেখে আসেন কি অবস্থা। তখন কিন্তু হচ্ছে খান সাহেব গিয়েছে, আর আমরা তো একসাথে কোথাও যেতে পারি না, এটা তো আপনারা হয়তো বা জানেনই। তো আমাকে কিছুই বলতেছে না, ঘরে আসে দেখতেছি যে উনি হচ্ছে কাপড় চেঞ্জ করতেছে। তো তখন আমি জিজ্ঞেস করতেছি যে কে ফোন দিল, কি বলল। তখন বলল যে মা আর আপারা বলে নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তো যাইতে বলল। তো তখন উনি হচ্ছে গিয়ে, উনি যখন যায় তখন হচ্ছে প্রায় 2টা বাজে। তো ওইখান থেকে তখন হচ্ছে মেডিকেলে নিয়ে এসে ব্যান্ডেজ করাইছে, মানে যা যা করণীয় লাগে আর কি করাইছে। তো খান সাহেব না থাকলে তো হচ্ছে আমি গরু ঘরে দিতে পারি না, এই জন্য হচ্ছে গরুগুলো বাইরেই ছিল, শুয়ে আছে। মানে বাইরে কিন্তু গরুগুলো সব সময় শুয়ে থাকে না। গরুগুলো দেখে হচ্ছে আমার অনেকটাই মায়া লাগলো, যে হচ্ছে আজকে তারা অসহায়ের মতো শুয়ে আছে, মানে ওদেরকে ঘরে দিতে পারিনি, কারণ আমি এই গরু তো উঠাতে পারি না। তো এই জন্য হচ্ছে গরুর পাশে কয়েল জ্বালিয়ে আমিও গরুর পাশে হচ্ছে, গরুর পাশে না, আমি হচ্ছে বারান্দায় বসেছিলাম। গরুগুলো যেহেতু বাইরে, ঘরে কিভাবে থাকবো, আর হচ্ছে বিপদের উপরে বিপদ বলে এটা কি আর কি। তো উনি হচ্ছে পরে এশার আজান পার হয়ে গেছে তখন বাড়িতে আসছে, সবকিছু ঠিকঠাক করে দিয়ে। ছোট ভাইয়াও গিয়েছিল, ছোট ভাই একটু পরে গিয়েছিল, খান সাহেব হচ্ছে আগে গিয়েছে। তো এই হচ্ছে মানে দুর্ঘটনার কথাটা আপনার সাথে আর কি একটু শেয়ার করলাম। তো এই হচ্ছে বিপদ, বিপদ কখনো কয়ে বলে আসে না। তো সবাই আমার মা আর আপার জন্য দোয়া করবেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।